আপনি ইউনিকলি কোয়ালিফাইড, খুবই ইয়াং এজে। Faatiha Aayat from Bangladesh. And will continue to reach them with the support of you and me. এতগুলো অ্যাওয়ার্ড, প্রোগ্রামস, এক্সপোজার, ইউএনএ স্পিচ দেওয়া সবকিছুর পরে পড়াশোনার একটা বড় অংশ ইউএসএতে। বাংলাদেশে কেন? তিনি একটা ফ্রেজ বলেছিলেন যেটা আমার এখনো মনে আছে। তিনি বলেছিলেন, if you want to work for Bangladesh, work for the country, from the country. Really, from Professor Yunus, he was the inspiration and motivation behind it. বাংলাদেশ কেন আমেরিকার মতো হতে হবে? বাংলাদেশ হবে বাংলাদেশ, but we will take Bangladesh to such a position where everyone wants to be like Bangladesh. আইডিয়াটা হচ্ছে কি যে আমি ইউএসএ এবং আমেরিকার যে সোশ্যাল ভ্যালুজ সেটা যদি আমি একদম কপি করে এখন বাংলাদেশে পেস্ট করতে চাই, তাহলে আসলে সোসাইটিতে কি কি চ্যালেঞ্জ হইতে পারে? A lot of people won't be able to accept that change. Teenagers are secretly or publicly trying to live values because এই আব্বা আম্মা যা বলছে এখন আমাদের অনেক সুযোগ। আমি কেন হিজাব পরি? That's a question that I get a lot. Parents have to be more open. বাবা মারা বাচ্চাদের সাথে অনেক কিছু শেয়ার করে না, but there is an invisible wall and the wall is way too big. আমাদের ভাষায় জানিয়ে কথা হয়, মানে my parents are always very open with me. সেই openness থেকেই কিন্তু আমি বুঝতে পেরেছি যে what's right, what's wrong. If you don't know what to do with your kids, give them more time. Break that invisible wall. Open up. At least that can be a good start. It's the correct time to work with the youth. আমিও একজন Gen Z. A lot of the most successful people were only successful because they returned to their homeland and they provided service to their homeland. এবং সেই জায়গাটা থেকে এই রিভার্স ব্রেইনিং যারা করতেছে এই মুহূর্তে এটা একটা ইনভেস্টমেন্ট। Perspectives change over time, but perspectives can't change overnight. দুইটা বিষয় আমাকে খুব অবাক করে। যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক, কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার 80% আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না। একটা অনুরোধ করছি, আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি, টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে, আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব। সালাম আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো। আপনি ইউনিকলি কোয়ালিফাইড, খুবই ইয়াং এজে এতগুলো অ্যাওয়ার্ড, প্রোগ্রামস, এক্সপোজার, ইউএনএ স্পিচ দেওয়া সব কিছুর পরে অ্যান্ড আপনার স্কুলিং এবং আপনার পড়াশোনাটা বড় অংশ ইউএসএতে। ইট ওয়াজ ভেরি ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট ফর ইউ, অথবা এক্সপেক্টেড যে আপনি ইউএসএতেই সেটেল করবেন অ্যান্ড ইউ উইল স্টাডি দেয়ার, ডু এভরিথিং দেয়ার অ্যান্ড ওয়ার্ক ইন আ টপ অর্গানাইজেশন অর স্টার্ট আ বিজনেস অ্যান্ড হোয়াট নট। বাংলাদেশে কেন? বাংলাদেশে আপনি কেন ব্যাক করবেন? বাংলাদেশ নিয়ে আপনি কেন মনে করবেন যে বাংলাদেশে আপনি কন্ট্রিবিউট করাটা বেশি মেক সেন্স করে? Last year, I'm United Nations. Professor Yunus's the harassment that he faced from our previous government. সেই বিষয়ে একটা বক্তব্য রাখে at the United Nations. এবং সেই বক্তব্যের পর তিনি প্রফেসর ইউনুস আমার সেই বক্তব্য দেখেন এবং তিনি আমাকে পার্সোনালি ইনভাইট করেন টু মিট হিম ইন নিউ ইয়র্ক। সো তখন তার সাথে দেখা হয়। তখন তিনি আমাকে বলেন যে তুমি যদি কখনো বাংলাদেশের জন্য আসলেই কাজ করতে চাও তাহলে তুমি বাংলাদেশে ফিরো, বাংলাদেশে আসো। তিনি একটা ফ্রেজ বলেছিলেন যেটা আমার এখনো মনে আছে। তিনি বলেছিলেন, if you want to work for Bangladesh, work for the country, from the country. তখন সেই কথাটা আমার হৃদয়ে লেগেছে, বাট আমি এবং আমার পরিবার আমরা সিরিয়াসলি কনসিডার করিনি যে আমরা বাংলাদেশে ফিরবো। কিন্তু তারপর এই বছর আমি আরেকটু চিন্তা করলাম এবং আমি আমার পরিবার আরেকটু চিন্তা করলাম অ্যান্ড আমরা মনে করলাম যে আচ্ছা তাহলে আমরা কেন বাংলাদেশে ফিরি না টু অ্যাকচুয়ালি ওয়ার্ক। আমরা ঠিক ফিরার পরই কিন্তু জুলাই বিপ্লব হলো এবং আফটার দ্যাট coincidentally, Professor Yunus became our chief advisor. So it was all very coincidental. বাংলাদেশের জন্য কাজ করার চিন্তা ছিল really from Professor Yunus. He was the inspiration and motivation behind it. And coincidentally, he also became chief advisor around the same time. আপনি একটা লম্বা সময় আমেরিকাতে যখন you have seen the environment, you were in New York, so you have seen that ecosystem. So আমেরিকাতে একটা খুব বড় পার্ট হচ্ছে the idea of American dream, a particular lifestyle, a particular understanding of progress, independence and all. বাংলাদেশিদের সাধারণভাবে কোনো ড্রিম নাই। ড্রিমটা খুব শ্যালো ইন দ্য সেন্স দ্যাট যে হয়তো ঢাকার বাইরে থাকে তার স্বপ্ন হচ্ছে ঢাকায় আসা বা সরকারি চাকরি করা অথবা দেশের বাইরে সেটেল করা, ইউজুয়ালি ফর মেনি। সো আপনি যখন সামওয়ান হুজ উইথ অল দ্য পজিটিভ এনার্জি প্ল্যানিং টু ওয়ার্ক ফর 50 years ইন বাংলাদেশ ইনশাল্লাহ অ্যান্ড মোর ইভেন, সেই জায়গাটাতে আপনি যদি একটা বাংলাদেশি ড্রিম যদি আমরা তৈরি করতে চাই, স্পেশালি ফর দ্য ইউথ,
যেন তারা আসলে জেনুইনলি চিন্তা করে যে সে আসলে নট নেসেসারিলি অলরেডি সবকিছু ঠিক হয়ে গেছে, বাট সে যদি ঠিক করার জন্য একটা অ্যাসপিরেশন খোঁজে। হোয়াট উইল দ্যাট বাংলাদেশি ড্রিম লুক লাইক যদি আপনাকে সেটা ন্যারেট করতে দেওয়া হয়, কিভাবে জিনিসটা করা যায়? সো আমি একটু আমেরিকান ড্রিমের প্রসঙ্গে আসি। অনেকে মনে করে যে দি আইডিয়াল আমেরিকান ড্রিম ইজ বিকামিং রিচ অ্যান্ড বিং পার্ট অফ আ হিউজ অর্গানাইজেশন। না, দ্যাটস নট ট্রু। দি আমেরিকান ড্রিম ইজ স্ট্যান্ডিং আপ অন ইউর ওন ফিট, বিং self-reliant, being independent, using or having hard work and then achieving your goals, whatever they are. That's the American dream. সেই একই জিনিস আমি বাংলাদেশে চাই, যেখানে সবাই নিজের সেলফ হার্ড ওয়ার্কের জন্যই কিন্তু তারা তাদের নিজের পায়ে দাঁড়াতে পারবে, তারা নিজে কষ্ট করে একটা বড় অর্গানাইজেশন বা একটা সার্টেন লেভেলে পৌঁছতে পারবে। দ্যাট ইজ দ্য বাংলাদেশি ড্রিম। ইউ ডোন্ট হ্যাভ টু ফলো another country, you don't have to go to another country, be a part of a huge organization. No, follow your own dreams. That's the Bangladeshi dream. আমরা যদি ওই জায়গাটা একটু সময় দিই, সেটা হচ্ছে গিয়ে ফলো। আমি যদি পলিটিক্সে যাচ্ছি না, আমি যদি একদম সোশ্যাল লেভেলে বলি, বাংলাদেশের মানুষদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি যে তারা খুব বেশি উচ্চতর একটা জীবনকে সে নকল করতে চায়, সে একটা আমেরিকান ইউরোপিয়ানের মতো হইতে চায়। সে মনে করে যে আমি যদি আরেকটু আমেরিকান বা আরেকটু ইউরোপিয়ান হইতে পারি তাহলে আমি একটু জাতে উঠতে পারবো, আমার স্ট্যাটাসটা ভালো হবে, আর আই উইল বি ইন দ্য রাইট ক্লাব আর আই উইল বি ইন দ্য উইনিং বোট। ওই মাইন্ডসেটটা খুব কাজ করে। ডেফিনেটলি আফটার জুলাই আগস্টে যেটা হয়েছে সেটার পরে আমরা একটা দেশপ্রেম দেখতে পাচ্ছি যেটা আমরা আগে দেখি নাই, উইচ ইজ গ্রেট। বাট স্টিল আমি বলবো ইন টার্মস অফ লাইফস্টাইল, আজকে যদি আমি বাড়িধারাতে যাই, 2010-এ বাড়িধারাতে ইট ওয়াজ ভেরি আনকমন যে মানুষজন কুকুর পালবে। একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি যদি আজকে বাড়িধারা পার্কে যান, মোর দেন 80% বাসায় কুকুর পালতেছে। আমি কুকুর পালার পক্ষে বিপক্ষে বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলছি না, বাট আমি জাস্ট বলতেছি এটা আমাদের কালচারে ছিল না। সো উই আর ট্রাইং টু বি লাইক সামওয়ান, যেটা আমরা হয়তো নিউ ইয়র্কে দেখতাম, যেটা ফ্লোরিডাতে দেখতাম, যেটা মায়ামি বিচে আমি দেখতাম মানুষ কুকুর নিয়ে যাচ্ছে। কক্সবাজারে আমি কখনো কুকুর নিয়ে খুব বেশি মানুষকে বিচরণ করতে দেখি নাই। এই জায়গাটা, এই যে মানুষের একটা ইনফিরিয়রিটি, ইউ হ্যাভ সিন নিউ ইয়র্ক, USA, and you have seen Bangladesh. Like, what story you want to tell so that people are more confident about themselves rather than trying to be like someone else? আমরা কেন আমেরিকা বা ইউরোপের মতো হতে চাই? বিকজ তারা কিন্তু নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে that everyone wants to follow them. কেন? বিকজ তারা তাদের নিজের, যেরকম বললাম, তারা তাদের নিজের ড্রিমস, তাদের নিজের অ্যাসপিরেশনস ফলো করে। সেই নিজের পোটেনশিয়াল, প্যাশনটা ফলো করেই কিন্তু তারা আজকে এই পর্যায়ে গিয়েছে। সো why are we trying to be like them? Because like I said, they've reached a place where they are happy. আমরা সেই হ্যাপিনেসটা ফলো করতে গিয়ে তো we're trying to be more like them. আমরা যদি আমাদের নিজের ড্রিমস, নিজের প্যাশনসকে ফলো করি, আমরা যদি if we stay like ourselves but in like a more dignified area, তাহলে কিন্তু আমরা people will want to be like us. Instead of being like Europeans or Americans, people want to be like us. বাংলাদেশ কেন আমেরিকার মতো হতে হবে? বাংলাদেশ হবে বাংলাদেশ, but we will take Bangladesh to such a position where everyone wants to be like Bangladesh. আমি মনে করি যে এই কারণেই we all want to be Americans or Europeans or whatnot, কারণ তাদের দেখেই মনে হয় like a posh or like a cool people. যদি আমি একটু খুব ইনফর্মাল বলতে চাই, let's become the cool people. Let's become people that other people want to follow. আইডিয়াটা হচ্ছে গিয়ে যে আমি ইউএসএ এবং আমেরিকার যে সোশ্যাল ভ্যালুজ, সেটা যদি আমি একদম কপি করে এখন বাংলাদেশে পেস্ট করতে চাই, কারণ আমি মনে করি ওইটা হইলেই বাংলাদেশ ভালো হয়ে যাবে, তাহলে আসলে সোসাইটিতে কি কি চ্যালেঞ্জ হইতে পারে বা কি কি সোশ্যাল আনরেস্ট হইতে পারে, বা কোন জিনিসটা আসলে আমরা মনে করতেছি ভালো কিন্তু এটা এস্টাবলিশ করলে আরো খারাপ কিছু হইতে পারে। দেখেন, এখন সোসাইটিতে we have a lot of social norms. Right? I'm not going to mention what the social norms are, but we have a lot of social norms. যেটা আমরা যদি ডিফাই করি, যদি আমরা সেটাকে বদলে দেই, অনেকের a lot of people won't be able to accept that change. অনেকের মাইন্ডসেট থাকবে যে কেন আমরা এই চেঞ্জ এমব্রেস করবো না, আমরা এরকমই থাকবো, আজীবন এরকমই থাকবো। অনেকেই won't be able to accept or embrace this change. আবার আরেক পার্সপেক্টিভও আছে যে আমরা যে চেঞ্জটা ব্রিং করছি সেটা হয়তো বাংলাদেশের মানুষের জন্য খারাপও হতে পারে, দ্যাট মে নট অ্যালাইন উইথ আওয়ার ওন পার্সোনাল পার্সপেক্টিভস অর অপিনিয়ন্স অর নর্মস। সো দুই পক্ষেই আছে। আই ফিল লাইক a lot of people might not embrace the change, and a lot of people might think that it's a good change, কিন্তু আসলে it's not good in terms of religious perspective or political perspective or personal opinions or whatnot. ধরেন বাংলাদেশে যখন আসলেন, ইউ আর ভেরি ভোকাল অ্যাবাউট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড থিংস যেটা আসলে হওয়া উচিত না কিন্তু হচ্ছে। সো সেই ক্ষেত্রে লাইক ইন নেক্সট 10-20 ইয়ার্স কোন জিনিসগুলো বা কোন
পয়েন্টগুলোতে আপনার কাছে মনে হয় ইউ আর ভেরি প্যাশনেট যে আমি এই জায়গাগুলোতে আমি কাজ করব, মানে আর এই জায়গার রিফর্মগুলো নিয়ে আমি অনেক বেশি সর্ট অফ ভোকাল থাকবো? Definitely, one of the places that I'm planning to be very vocal on is the education. আমাদের বাংলাদেশে এখন যে ন্যাশনাল কারিকুলাম আছে, but in our education sector আমরা দেখি যে আমি আগে অনেকবার বলেছি, our education sector we're very focused on memorizing. আমরা টেক্সট বুকে একটা সার্টেন অংশ মেমোরাইজ করে তারপর পরীক্ষায় লেখে and then পাস করি or ফেল করি whatever. কিন্তু আমরা কিন্তু আসলে সেই কনসেপ্টটা বুঝি না। এই স্ট্রাগলটা কিন্তু আমি অনেকের মধ্যেই দেখেছি, ইভেন উইদিন মাই ওন ফ্যামিলি মেম্বার্স, রাইট? আমার অনেক কাজিনস আছে যারা বলে যে আমি এই পরীক্ষায় খারাপ করেছি কারণ এই টেক্সট বুকের অংশটা পরীক্ষায় এসেছে যা আমি পড়ি নাই, আমাদেরকে পড়তে বলা নেই টেক্সট বুকের অংশটা। সো দে আর অনলি মেমোরাইজিং দ্যাট সার্টেন পার্ট অফ দ্য টেক্সট বুক অ্যান্ড দেন রাইটিং দ্যাট। এতে করে কিন্তু তারা কিছু বুঝছে না, they're just reading to do good in the exams. So আমি চাই যে আমাদের এডুকেশন সেক্টর এমনভাবে রিফর্ম হোক যা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ এবং হোলিস্টিক অ্যাপ্রোচ। দেখেন বাংলাদেশে কিন্তু একটা কনসেপ্ট আছে যে বিগিনিং অফ দ্য ইয়ার এক্সাম, মিড টার্ম এক্সাম, ফাইনাল এক্সাম, তাই না? বা ফাইনাল টার্মের যে এক্সামটা থাকে। বাট আমি যদি আমার ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলি, নিউ ইয়র্কে কিন্তু আমি কিন্ডারগার্টেন থেকে 7th গ্রেড পর্যন্ত পড়েছি। এই 8 বছর যে আমি পড়েছি নিউ ইয়র্ক, সেখানে কিন্তু উই ডিডন্ট হ্যাভ এন্ড অফ দ্য ইয়ার, মিডল অফ দ্য ইয়ার, উই হ্যাড মোর হোলিস্টিক অ্যাপ্রোচ। ধরেন এক ইউনিটে ম্যাথে আমাদের পড়িয়েছে রেশিওস, সেই ইউনিটটা শেষ হওয়ার পর রেশিওর উপরে একটা এক্সাম হয়, তারপর পরের ইউনিট। এই এক ইউনিটের মধ্যেও কিন্তু অনেক রকমের কুইজ বা ছোট ছোট এক্সামস হয়, ফাইনাল একটা এক্সাম হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনিট, নট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। সো এই হলিস্টিক অ্যাপ্রোচ, যে বারবার এক্সাম নেওয়া, বারবার আন্ডারস্ট্যান্ড করা যে হাউ মাচ ইউর স্টুডেন্টস আর এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, এতে করে কিন্তু দ্য টিচার্স হ্যাভ আ বেটার পার্সপেক্টিভ অফ হাউ দে ক্যান টিচ, হাউ দে ক্যান ইম্প্রুভ দেয়ার টিচিং স্কিলস, অ্যান্ড দ্য স্টুডেন্টস হ্যাভ আ বেটার আইডিয়া of how they can improve their own learning. Education sector is definitely something that we need to work on. আমি already education ministryর সাথে প্ল্যান করছি to work. আমি ইংলিশ অলিম্পিয়াডের সাথেও একটা নতুন কারিকুলাম তৈরি করার প্ল্যান করছি, মানে we're still in the planning stage, বাট ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমাদের স্পেশালি এডুকেশন সেক্টর নিয়ে কাজ করার জন্য। আমি অলসো চেষ্টা করছি আমাদের ইউথদের মধ্যে entrepreneurship skills amplify করার জন্য, কারণ দেখেন আমাদের কিন্তু এখন অনেক ক্রিয়েটিভিটি এবং entrepreneurship skills দরকার। We are living in a world where AI is slowly progressing. আমাদের কিন্তু এখন আর এই machineries বানানোর জন্য we don't need that human labor. We have AI to do that. আমাদের দরকার creativity and entrepreneurship skills and innovative ideas that we can bring to the table. So আমি চেষ্টা করছি entrepreneurship skills also বাড়ানো. So these two sectors I think are definitely important in Bangladesh, যা আমি ইনশাল্লাহ in the next 10-20 years কাজ করব। সো ফাতিহা আয়াত, সো সামওয়ান যে তার একটা খুবই ইয়াং এজে যেই পরিমাণ অ্যাওয়ার্ড, অ্যাকোলেড, রিকগনিশন পাইছে, একটা এভারেজ মানুষ তার 80 বছরের জীবনে সেটা পায় না। হোয়াট ওয়েন্ট রাইট ফর ইউ? আপনি যখন চিন্তা করেন যে কোন জিনিসগুলো আসলে হেল্প ইউ টু বি ইউনিকলি কোয়ালিফাইড at such a young age? অনেক ফ্যাক্টরস আছে, বাট আমি জাস্ট প্রথমে বলে নিতে চাই, আই এম নট অ্যাজ কোয়ালিফাইড অ্যাজ ইউ টু থিঙ্ক আই অ্যাম। আমি নিজেকে মনে করি যে আই এম লাইক অ্যান অর্ডিনারি চাইল্ড হু জাস্ট হ্যাড দ্য রাইট অ্যাডভান্টেজেস, দ্যাটস অল। ওই অ্যাডভান্টেজের কারণেই কিন্তু মানে আলহামদুলিল্লাহ আমি খুব অল্প করতে পেরেছি, বাট যতটুকু পেরেছি ততটুকুই করেছি। সো সাম অফ দ্য ফ্যাক্টরস, নাম্বার 1 ডেফিনেটলি মাই প্যারেন্টস। আমার বাবা মা আমাকে অনেক হেল্প করেছে থ্রু আউট মাই জার্নি। They always gave me that support to follow my own dreams. তারা বলেছে যে তুমি যা নিয়ে কাজ করতে চাও তা নিয়েই করো, কখনো ফোর্স করেনি যে না এই সেক্টর নিয়ে কাজ করতে হবে বা এটা করতে হবে ওটা করতে হবে। আমি যা করতে চেয়েছি তাই করতে দিয়েছে। বাট ইফ আই হ্যাড wrong decisions, which I obviously did, কারণ again I'm human. Every wrong decision that I made, they were always there to help me, guide me in the right path. আবার অনেক সময় আমাকে মিস্টেক করতে দিয়েছে, সেই মিস্টেক থেকেই কিন্তু আমি শিখেছি, সেই ভুল থেকেই আমি শিখেছি। It seems surprising to me যে আপনি আপনার বাচ্চাকে কিভাবে মিস্টেক করতে
এনকারেজ করবেন, বাট না, আমাকে ভুল করতে সবসময় এনকারেজ করা হয়েছে। আমি যদি একটা প্রশ্ন করি আব্বুকে, তখন আব্বু বলে আগে ভুল বলো, তারপর আমি বলে দিচ্ছি কি। সো আমি সবসময় মানে আই অলওয়েজ সে দ্য মোস্ট র্যান্ডম থিংস, আমি ভুল জিনিস বলি অ্যান্ড দেন আব্বু ঠিক করে দেয়। আমাকে সবসময় সেই ভুল করতে এনকারেজ করেছে এবং সেই ভুল থেকেই কিন্তু আমি শিখতে পেরেছি। সো আমার আব্বু আম্মু ডেফিনেটলি দে সাপোর্টেড মি আ লট। নাম্বার 2, I always followed my own dreams. আমি আব্বু আম্মু আমাকে কখনো বলে নাই যে you focus on this or focus on that. বাট আমি সবসময় আমার নিজের অ্যাসপিরেশনস, নিজের প্যাশন থেকে কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি। I was always very concerned about climate change and human rights, এবং সেই পার্সপেক্টিভ থেকেই কিন্তু, সেই প্যাশন থেকেই কিন্তু আমি climate change এবং human rights, child rights এর জন্য অ্যাডভোকেট করে যাচ্ছি। At the same time, আমি বড় হয়ে as in terms of my professional goals, আমি একজন aeronautical engineer হতে চাই। But even through that field, I want to work for humanity. ছোটবেলায় I always knew যে আমি humanityর জন্য কাজ করব, but now I feel like my professional goals is going a little more towards aeronautical engineering. Again, this was completely my passion, এবং আমার যে একটা পার্সোনাল গোল আছে যে আমি এই প্রফেশন কমপ্লিট করতে চাই, এই প্রফেশনের দিকে যেতে চাই, এবং তারপর I want to work for humanities. My personal goals and my personal passions also helped me to reach here. So these are the two biggest factors that alhamdulillah have shaped me. The support that I've received from my parents and also from my fans and followers. And I just mention করতে চাই যে in my social media আমার fans and followers আমাকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করে, এবং তাদের এই মোটিভেশন, তাদের ইন্সপিরেশন থেকেই তারা যে আমাকে প্রতিনিয়ত বলে যে কন্টিনিউ ইউর ওয়ার্ক, কন্টিনিউ ইউর অ্যাডভোকেসি, তারা যে আমাকে সাপোর্ট করে, সেই সাপোর্ট থেকেই কিন্তু আমি আলহামদুলিল্লাহ আরও এগোতে পেরেছি। It's like I said, I'm an ordinary kid who just had the right advantages, I guess, situations or factors to... যদি একটু ডিফারেন্ট ডাইমেনশন একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে অ্যাজ আ টিনেজার গ্রোয়িং আপ, মেনি টিনেজার্স হু আর গ্রোয়িং আপ ইন সচ্ছল পরিবারগুলোতে, সেখানে শিক্ষিত ফ্যামিলিতে, সেখানে ছেলেটা বা মেয়েটা যখন টিনেজার হয়, অনেক ক্ষেত্রেই দে লুজ faith, values, religious aspirations, because abba amma ja korse ja bolche, because there's so many opportunities, distractions, and so many ways to having fun, যেটাই বলে আমরা উইড বলি অথবা অনলাইনে ভালগার জিনিস বলি, যা কিছুই বলি না কেন। সো সেই জায়গাটায় আলহামদুলিল্লাহ, although you have became significantly popular, although you have, alhamdulillah, as a education wise, overall you are doing alhamdulillah very good, it's very clear that you try to keep your values very straight. তো সেই জায়গা থেকে অনেক ইউথ বা অনেক টিনেজার পার্টিকুলারলি গ্রোয়িং আপ বোথ ইন ঢাকা অ্যান্ড ইন নিউ ইয়র্ক, all over the world, teenagers are secretly or publicly trying to live Islam, trying to live values, because আব্বা আম্মা যা বলছে এখন আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, এগুলো দূর বাদ দাও, আমি মজা করবো, আমি লাইফটা এনজয় করবো। What do you want to tell them so that they might understand যে না, faith has something more to offer, or it makes sense to remain faithful, keep the values in life? আমি কেন হিজাব পড়ি? That's a question that I get a lot. কেন পড়ি? আমার আব্বু কখনো আমাকে বলেনি হিজাব পড়তে, সো why do I do it? আমি যখন ছোটবেলায় দেখি যে আম্মু হিজাব পরে, আম্মু কখনো আমাকে বলেনি যে তুমিও হিজাব পরো, কিন্তু আম্মুকে দেখতেই কিন্তু আমি বুঝতে পেরেছি যে না, হিজাব ইজ সামথিং দ্যাট আই হ্যাভ টু ওয়্যার, ইটস পার্ট অফ মাই আইডেন্টিটি। আম্মু এখনো বলে, আমার যখন 3 বছর বয়স, একদিন তখন আম্মু রেডি হচ্ছে, বলছে চলো পার্কে যাই। আমি বলছি যে না, আমার হিজাব দাও, তারপরে যাচ্ছি। আমার তখন 3 বছর বয়স। আর আম্মু আমাকে এখন সবসময় বলে যে একটা 3 বছর বয়সী মেয়ে কিভাবে বুঝতে পারছে যে হিজাব পরে বাইরে যেতে হবে। আমার তখন 3 বছর বয়স। আই অলওয়েজ গিভ মাই মম দি অ্যান্সার যে তুমি হিজাব পরেছো তাই আমি পড়তে চেয়েছি। She never forced it on me. She never told me or asked me to wear a hijab. She never really said anything to me. It's from that understanding, from that paribarik, I guess, or that family influence, যে আমি হিজাব পড়া শুরু করেছি। দ্যাটস জাস্ট অ্যান এক্সাম্পল। অনেকভাবেই কিন্তু আমার ফ্যামিলি আমাকে কখনো ফোর্স করে নাই টু ফলো ইসলাম or to follow certain things, বাট আমি আমার পারিবারিক পরিবারে যা দেখেছি তা থেকে কিন্তু আমি আমার values, I instilled my values and I follow my values. সো আমি আমাদের বাংলাদেশের ইউথদের বলবো যে your parents want the best for you. তারা তো কখনো তোমার জন্য খারাপ চায় না, রাইট? ফলো ইউর ফ্যামিলি ভ্যালুজ, বিকজ দ্যাট উইল হেল্প ইউ
to become a better person. At the same time, my values that were instilled in me were always something that I carried with me. এবং আপনি যেরকম বলেন যে peer pressure or that influence you have from your friends. Don't let your friends influence you. You influence your friends. Make them good people again. Right? That's always something that I followed in my life. And the third thing I would say is that try to be closer to Allah. I won't give specific examples, but my family and I went through a lot of stages and I always asked Allah for help. এবং আল্লাহ ঠিকই আমাকে সাহায্য করেছে. Allah never says no when you ask for help. If you ask for something, Allah will always give that to you. Right? That is why I am so faithful in Islam, and that's why I always praise Allah, because I know that if I need to ask for help, I don't ask people, I ask Allah, right? So if you truly need something, if you're in a moment of despair, or even if you're going through struggles, ask Allah, Allah will help you. আমরা যদি আরেকটা ডাইমেনশনে একটু আসি, সেটা হচ্ছে গিয়ে যে growing up as a teenager, you have seen that all the many wrong things in the society, both USA তে বা বাংলাদেশে সবখানে. সো সেই জায়গাটা থেকে আপনি কি দেখেন যে কোন প্যারেন্টিং অথবা সোশ্যাল প্রবলেমগুলো খুব কমনলি আমাদের ইউথদেরকে খুব নেগেটিভলি এফেক্ট করে? সেটা প্যারেন্টিং মিস্টেক হইতে পারে, আবার সেটা সোশ্যাল কিছু অ্যাসপেক্ট হতে পারে যেটা আসলে খুব বেশি পরিমাণে পুলিং দেম ডাউন. I think it's definitely the social taboos. আমাদের সোসাইটিতে অনেক জিনিস আছে যা নিয়ে আমরা কথা বলতে কমফর্টেবল ফিল করি না, রাইট? বাসায়ও কিন্তু অনেক প্যারেন্টস তাদের ছেলে মেয়েদের নিয়ে এত ওপেন না, because they're not this open, because a certain topic নিয়ে কথা বলা হয় না at home. Children become curious যে এটা কি ওইটা কি, এটা দেখি ওইটা দেখি, or stuff like that, right? আমাদের এই সোশ্যাল ট্যাবুটা ওভারকাম করতে হবে. We have to be more open with our children, with our youth. Parents have to be more open. আমাদের বাসায় জানিয়ে কথা হয়, my parents are always very open with me. সেই openness থেকেই কিন্তু আমি বুঝতে পেরেছি যে what's right, what's wrong, right? Because বাসায় এগুলো নিয়ে কথা হয়. I would tell parents যে আপনারা বাসায় আপনাদের ছেলেদের মেয়েদের সাথে be more open, talk about these things that society doesn't talk about, and help your children understand what's right, what's wrong. Instill that thinking, that critical thinking in them, যে যেন তারা তাদের ফিউচারে যখন তাদের সামনে কিছু আসবে তখন তারা তাদের নিজের থিঙ্কিং করতে পারবে যে এটা কি আদৌ করবো নাকি করবো না. Where will that knowledge come from? From your parents. At the same time, just not only parents, I mean just overall society কে বলবো যে আপনারা overcome these social taboos again. Why are we so uncomfortable to talk about certain topics? Because of what? Our past generations. তারা যা করেছে আমরা কেন? Why will we make the same mistakes? So we need to be more open. We need to overcome these uncomfortable feelings, right? And we need to talk about these things with our children, and help them understand what they should and should not do. That's a very important point, যে আমাদের দেশে বাবা মারা বাচ্চাদের সাথে অনেক কিছু শেয়ার করে না, but there is an invisible wall and the wall is way too big, যেটার জন্য they go to ChatGPT, Google, friends and whoever, যেটা অনেক ক্ষেত্রে আসলে মিসগাইড করে. সো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে বাবা মার জন্য, যে ইফ ইউ ডোন্ট নো হোয়াট টু ডু উইথ ইউর কিডস, গিভ দেম মোর টাইম, ব্রেক দ্যাট ইনভিজিবল ওয়াল, ওপেন আপ. At least that can be a good start. You don't have to be a psychologist, you don't have to be the best person in the world, but at least you can break that wall. Definitely, that's a very important point. Apu, growing up, definitely আমরা যদি দেখি যে আমেরিকা কি করছে গত অন্তত 50 বছরে, সারা পৃথিবী থেকে ট্যালেন্ট তারা কিন্তু তাদের দেশে অ্যাট্রাক্ট করছে. ইলন মাস্ক অরিজিনালি যদি তার বাবা মা দাদাদের ইতিহাস দেখি, দেন আমরা দেখবো সে কিন্তু অরিজিনালি একটা সময় বেসিক্যালি এই ট্যালেন্টদেরকে নিয়ে আসা হয়েছে. ইন মেনি কেসেস আপনি যদি আপনার দাদা বা তার আগে দেখেন, ইউ আর অলসো আর ট্যালেন্ট যাদেরকে আমেরিকা অ্যাট্রাক্ট করছে ডিরেক্টলি ইনডিরেক্টলি. এই যে ব্রেইন ড্রেইন, যে আমাদের মেধাগুলা বাংলাদেশি মেধারাও, একটা দেশে তো সব মানুষ সমান পরিমাণ মেধাবী হবে না, সবার আইকিউ স্কোর সমান হবে না, ইমোশনাল ইন্টেলিজেন্সও সমান না. সো আমাদের একটা ডেফিনেটলি ভালো সুযোগ সুবিধার জন্য বুয়েট বলি বা ঢাকা মেডিকেল কলেজ বলি, এরকম সারা বাংলাদেশ থেকে অনেকে বিদেশে চলে গেছে ভালো জীবনের জন্য. ইউ আর সামওয়ান যে আসলে রিভার্স ব্রেইন ড্রেইন, যে তার উল্টা দিকে আপনি আসছেন, কারণ আপনি মনে করছেন যে বাংলাদেশে আপনার একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউট করার জায়গা আছে, অ্যান্ড এটা আপনার লাইফকে আরও বেশি সেন্স অফ মিনিং দেবে. ডেফিনেটলি আপনি আবার হয়তো মাস্টার্স বা পিএইচডি করতে আবার চাইলে আপনি আবার আমেরিকা যেতে পারেন, বাট ইউ ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি. তো সেই জায়গাটাতে
এই রিভার্স ব্রেন ড্রেনটাকে আমরা কীভাবে আরও উৎসাহিত করতে পারি, বিকজ একদিকে যেমন কিছু মানুষের জন্য আমেরিকাতে পড়তে যাওয়া, কাজ করতে যাওয়াটা মেক সেন্স করে, আবার অ্যাট দ্য সেম টাইম উই ওয়ান্ট টু মেক বাংলাদেশিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট সিগনিফিকেন্ট নাম্বার অফ মানুষ যদি বাংলাদেশে অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করে, যেটা তারা এসে করুক অথবা এখান থেকে করুক, এটা তাদের লাইফকে আরও মিনিংফুল করবে, ফুলফিলিং করবে। So আমি just for our audience একটু just brain drain টা কি বা reverse brain drain টা কি, just I want to explain this. So the brain drain says, the reverse brain drain says যে দেখেন আমরা জানি যে বাংলাদেশ থেকে বা কোনো দেশ থেকেই কিন্তু অনেকে দেশের বাইরে যায় উচ্চশিক্ষা বা প্রফেশনের জন্য, তারা আর ফিরে না, তারা ওখানেই তাদের ক্যারিয়ার এস্টাবলিশ করে, লাইফ সেটেল করে, ওখানেই থাকে। The reverse brain drain kind of defies this and says যে না, complete your higher education there, but when it is the correct time, when you are gonna start your career, তুমি দেশে ফিরে তুমি তোমার প্রফেশনাল লাইফ শুরু করো। দেশের বাইরে অনেকেই যাচ্ছে হ্যাঁ ফর দেয়ার হায়ার এডুকেশন, এবং অনেকে ফিরছে না কারণ তারা মনে করে যে দেশের বাইরে তাদের অনেক অপরচুনিটিস রয়েছে, তাদের জীবন আরও মানে they will be able to live better, they have higher living standards are higher. কিন্তু আমি চাই যে in order to balance this, হ্যাঁ আপনারা দেশের বাইরে যান, আপনাদের পিএইচডি বা হায়ার এডুকেশন হোয়াটনটের জন্য বাইরে যান, দেশের বাইরে যান, কিন্তু যখন আবার আপনার প্রফেশনাল জীবন শুরু করবেন বাংলাদেশে এসে সেটা করেন। A lot of the most successful people were only successful because they returned to their homeland and they provided service to their homeland. অনেকেই দেখেছি, অনেক এক্সাম্পলস আছে in history. আমিও কিন্তু সেই রিভার্স ব্রেন ড্রেন ফলো করে বাংলাদেশে এসেছি, অলদো আমি রিভার্স ব্রেন ড্রেনের ক্যাটাগরিতে পড়ি না। আমার কোনো প্রফেশনস নাই, আমি হায়ার এডুকেশন বাদ দেন, আমি এখনও কিন্তু মাত্র ক্লাস 8-এ পড়ি, আমার হায়ার এডুকেশনও কিন্তু এখন আই ডোন্ট ফল আন্ডার দ্যাট ক্যাটাগরি। বাট তাও আমি বাংলাদেশে এসেছি কারণ অ্যাগেন আই থিঙ্ক যে it's the correct time to work with the youth. I fall under the category of Gen Z. আমিও একজন Gen Z, and I think it's time to work with other fellow youth to actively grow our Bangladesh. কারণ যেরকম বললাম, a lot of the most successful people only became successful কারণ তারা তাদের দেশের জন্য কাজ করেছে এবং তারা তাদের দেশকে নিয়ে এগিয়ে গিয়েছে। যদি শ্রীলঙ্কার এক্সাম্পল দেই, I'm not saying যে সেখানে কোনো লাইক জেন জির এরকম রেভলিউশন হয়নি, কিন্তু আমরা দেখেছি যে শ্রীলঙ্কা অনেক খারাপ একটা অবস্থায় ছিল and they were able to overcome that. They're now economically very good and their youth are also becoming very going to active high levels, like active citizenship. Why not we follow that? আমরা যদি বাইরে থেকে ফিরি, আমি একজন বাংলাদেশি সিটিজেন, আমাদের সব সিটিজেনকে যদি আমরা বাংলাদেশে ফিরে এনে যদি বলি যে হ্যাঁ, now is the time to work, এই opportunities, এই রিসোর্স আমাদের কাছে আছে, now just here is everything তাদের সামনে দিয়ে দিই, now build our nation. এটা করলে কিন্তু we will be able to grow Bangladesh very rapidly. অনেকেই বলছে যে বাংলাদেশকে এত শীঘ্রই চেঞ্জ করা যাবে না। কেন যাবে না? If we have the certain right people and the right resources, তাহলে কিন্তু হবে। Resources are also একটা lack আছে যে we need to overcome. We have a lack of resources in various fields. যদি আমরা রিসোর্স আনতে পারি এবং হিউম্যান ক্যাপাবিলিটি আনতে পারি, কারেক্ট হিউম্যান ক্যাপাবিলিটি, নট ইররেসপন্সিবল পিপল, তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। মানে এই কথাটার দুইটা দিক আছে, যে আমি জাস্ট মানুষের যে কথাটা, যেহেতু আমি এইটা নিয়ে অনেক বলি আমার বিভিন্ন পডকাস্টে, আমি জন্য বলছি যে একদিকে যেমন সত্যি যে 1980 সালের পরে চায়নার যে র্যাপিড রাইজ তারপরে যে 45 ইয়ার্সে, এটা একটা বড় রিজন ছিল। চাইনিজ একটা বিশাল পপুলেশন ইউএসএ ইউকে টপ ফার্মগুলোতে কাজ করছে বা টপ ইউনিভার্সিটিগুলোতে পিএইচডি বা পড়াশোনা করছে এবং তারপরে তারা ব্যাক করছে। সো এটা একমাত্র কারণ না, বাট এটা একটা বড় কারণ। সো সেই জায়গাটা থেকে ডেফিনেটলি বাংলাদেশে ব্যাক করে এরকম একটা নেক্সট 30 ইয়ার্সে বাংলাদেশে বিশাল ভালো কিছু করা সম্ভব। সো সেখানে ডেফিনেটলি আমাদের যারা প্রবাসী বাংলাদেশে তারা কন্ট্রিবিউট করতে পারে এবং করলে অনেক ভালো কিছু হবে, উইচ ইজ ট্রু। বাট এট দ্য সেম টাইম ধরেন বাংলাদেশে তো আসলেই পাবলিক সিকিউরিটি বলি, রাস্তাঘাট বলি, ইনফ্রাস্ট্রাকচার বলি, সোশ্যাল ফ্যাসিলিটিস বলি, এটা তো আসলে একরকম একটা স্যাক্রিফাইস তাদের জন্য এখানে আসা। ওয়াই উড দে ইভেন কনসিডার ডুইং দ্যাট? I'm not saying সবাইকে এটা করতে হবে, just saying why would you do it? আমেরিকায় ঘুরতে যান, ইউরোপে ঘুরতে যান, আর বাংলাদেশে ঘুরতে যেতে এক জিনিস না। লেটস ফেস ইট, বাংলাদেশে অনেক প্রবলেম আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের যে জুলাই আগস্টের যে হোয়াট এভার আমাদের যা কিছু অ্যাচিভমেন্ট, সেটা তো খুব রিসেন্ট একটা অ্যাচিভমেন্ট। সেটা কতদিন সাস্টেন করবে, দ্য ফিউচার ইজ অলসো প্রিটি আনসার্টেন। তো সেই জায়গাটাতে হাউ ডু ইউ সি ইট? অপটিমিজমের গল্পটা আমরা বলতে চাই, বা সেটাকে আমরা কীভাবে বলতে পারি?
দেখেন we also want to say we have a dream, Right, you know what I mean, Bangladeshi like dream. হ্যাঁ বাংলাদেশি ড্রিম অথবা মার্টিন লুথার কিং এর I have a dream type of speech, বাট ওইটা কিভাবে দেওয়া যেতে পারে, হাউ টু ডিশ ইট আউট? বিদেশে কিন্তু অনেকে যেতে চায় কারণ বেটার অপরচুনিটিস, বেটার স্ট্যান্ডার্ডস অফ লিভিং। বাংলাদেশে কেন সেটা নাই? বিকজ আমরা সবাই চলে গেছি। আমরা যদি সবাই বাংলাদেশ থেকে চলে যাই তাহলে বাংলাদেশকে গড়ে তুলবে কে? বাংলাদেশ will become like a long lost nation. কিন্তু আমরা এত কষ্ট করে আমাদের দেশকে স্বাধীন করেছি। Now we need to, make our Bangladesh great again. That's why everyone should come back. I'm a Bangladeshi citizen. There are millions of people who are also Bangladeshi citizens. আমরা যদি বাংলাদেশে ফিরে, বিদেশে যারা আছে, বাংলাদেশে ফিরে যদি আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারি, তাহলে you can proudly say যে I helped make Bangladesh great again. You'll be able to proudly say that. So that's why you should come back. That's the Bangladeshi dream. যে তোমার নিজের দেশ, যদি নিজের দেশকেই ভালো না করতে পারো, তাহলে how will you go and sustain in another country? যে তোমার দেশ না. How will you go and invest in that country when you can't even invest in your own country? So that's why সবাই দেশে ফেরা উচিত, কারণ এটা আপনারই দেশ, আপনাকেই it's the responsibility that's vested in you যে আপনাকে আপনাকে you have to come back and make Bangladesh great again. একটা এক্সাম্পল দেই আর কি, অনেককেই মেবি ইউ ক্যান রিলেট, ইজ আমেরিকাতে মোহাম্মদ আলী ইজ ভেরি ফ্যান ফেভারেট। সবাই মোহাম্মদ আলীর কোটেশন এখানে দেয়, ইভেন বিজনেসেও। যদিও মোহাম্মদ আলী ইজ বেসিক্যালি রেসলার, বক্সার, বাট সেটা আসলে ওইভাবে বিজনেসম্যান না, বাট বিজনেসম্যানও তার কোট ইউজ করে, পলিটিশিয়ানও তার কোট ইউজ করে। হি ইজ সো ফেমাস ইউএসএতে। কিন্তু হি ওয়াজ আফ্রিকান আমেরিকান, হি ওয়াজ আ মুসলিম, অ্যান্ড ওনার যে সময় উনি যা কিছু করছেন, ওই সময় উনি অসম্ভব পরিমাণে ভার্বাল অ্যাবিউজের শিকার হয়েছে, জেলখানায় থাকতে হয়েছে। নো ওয়ান লাইকড হিম। মোহাম্মদ আলী যতদিন পৃথিবীতে ছিল, তার যে সময় উত্থান, সে সময় মিডিয়াতে এভরিওয়ান ওয়াজ এগেইনস্ট হিম। একদম তার জীবনের শেষ পার্টে গিয়ে তাকে লেজেন্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, বাট ফর মোস্ট অফ হিজ লাইফ হি ওয়াজ সর্ট অফ অ্যাবিউজড। আবার মার্টিন লুথার কিংয়ের ক্ষেত্রেও সত্যি, ওনার স্পিচ যখন দিছে তখনও মানুষ তাকে পছন্দ করতো না। আবার আপনার নেলসন ম্যান্ডেলাকে মানুষ কেউই পছন্দ করতো না, জেলখানায় রেখে দিছে, শত্রু মনে করতো, ইত্যাদি ইত্যাদি। বাট দে অল সর্ট অফ যে এরকম যে তারা ওই সময় কন্ট্রিবিউট করছে, যে সময় তাদের কন্ট্রিবিউশনটা মানুষ পছন্দ করতো না। ইট ওয়াজ আ আনপপুলার থিং টু ডু, স্রোতের বিপরীতে গিয়ে কাজ করছে, অ্যান্ড ইভেনচুয়ালি তারা লেজেন্ড হইতে পারছে। সো আমরা বলতে পারি যে লেজেন্ড হওয়ার একটা উপায় হইল ইউ কন্ট্রিবিউট ইন আ কনটেক্সট, যে কনটেক্সট আসলে ইউ ক্যান মেক আ গ্রেট কন্ট্রিবিউশন অলদো আনপপুলার, অলদো দ্য সিচুয়েশন ইজ আনফেভারেবল, বাট ইভেনচুয়ালি এটার আউটকামটা এত সিগনিফিক্যান্ট দ্যাট ইউ বিকাম আ লেজেন্ড, অথবা ইউ কন্ট্রিবিউট সিগনিফিক্যান্টলি। সো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ইজ এ পজিশন যেখানে এটা এখন সর্ট অফ কম্পারেটিভলি একটা লো স্টেটে আছে, যেটাকে হাই স্টেটে নেওয়া সম্ভব। এবং সেই জায়গাটা থেকে এই রিভার্স ব্রেন্ডিং যারা করতেছে, এটা একটা এই মুহূর্তে এটা একটা ইনভেস্টমেন্ট, ইমোশনাল ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, বাট এটার যে 20-30 years আউটকাম দ্যাট ক্যান বি লাইক এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট। হ্যাঁ, আর আমি জাস্ট বলতে চাই যে আপনি যেরকম বললেন স্রোতের বিপরীতে যাওয়া, সোসাইটি এমনই যে আপনি যদি স্রোতের বিপরীতে যান, they won't be able to accept it. A lot of people won't be able to accept it. Over time they will. Why? Because when you suddenly come up with something different, everyone just kind of একটু surprised হয়ে যায় যে এটা কি। A lot of people can embrace that change. কিন্তু with time, decades লাগতে পারে, but over time, people will embrace that change. অনেক এক্সাম্পল দিলেন আপনি, রাইট, যেখানে তাদের সময় অ্যাকসেপ্ট হয়নি বিকজ they brought something different. সেই চেঞ্জটা, সেই ডিফারেন্সটা মানুষ অ্যাকসেপ্ট করতে পারে নাই। পরে কিন্তু গিয়ে ঠিকই তারা অ্যাকসেপ্ট করেছে বিকজ পার্সপেক্টিভ চেঞ্জ ওভার টাইম, বাট পার্সপেক্টিভস ক্যান্ট চেঞ্জ ওভারনাইট। Absolutely. So thanks a lot Faatiha Aayat. I really hope and pray that আপনি যে অ্যাসপিরেশন নিয়ে কাজ করে যাচ্ছেন সেটাতে আল্লাহ আরও বারাকা দেখ, and you are able to achieve all the things that you want to achieve. May Allah protect you from jealousy and all terms of harm and everything negative. So thank you for coming to my show, and I hope that in future হয়তো আমরা আবারও কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করবো। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you.